টাইমস টকে আপনাদের স্বাগত। আপনারা জানেন এখন দেশে নির্বাচনের ডামাডোল চলছে। এই ডামাডোলের মধ্যে একটি কথা বেশ কদিন ধরেই উচ্চারিত হচ্ছে এবং গত দুদিন আগে বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বলেছেন যে সুপ্ত গুপ্তের রাজনীতি চলছে এবং গত দীর্ঘদিন ধরে এটি আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিও উপস্থিত আছেন সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি কি বলবেন এই সুপ্ত গুপ্তের রাজনীতি নিয়ে? না, আপনাকে এবং যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, আমি বহু বছর রাজনীতি করি, সেই 90-এর দশক থেকে। সুপ্ত এবং গুপ্ত এটা, এবং আমি যখন রাজনীতি করেছি আপনিও তখনও ছিলেন। জি, এইটা আমাদের মনে হয় এরকম আমরা কখনো কল্পনার মধ্যে ছিল না আমাদের সময় ছিল যে না। এমন কোনো সময় আসবে যে সময়টা আমরা এমন একটা রাজনীতির মুখোমুখি হব বা অপরাজনীতির মুখোমুখি হব। আমরা এটাকে আপনি অপরাজনীতি বলবেন? হ্যাঁ, আমরা দ্বন্দ্ব করেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা অনেক সময় মারের শিকার হয়েছি, আবার কখনো মার মধ্যে থেকে দিয়েছেন? অনেকেই চলে গেছে। সরকারের অগ্নিচক্ষুকে উপেক্ষা করে অনেকে টিকে আছি, আবার অনেকেই মার দিয়েছে সরকারের অনেককে। বা এই সব কিছু মিলে হাসি আনন্দ বেদনা কষ্ট দুঃখ সব কিছু মিলে রেভলিউশন শেষ হয়েছে এক একটা, আবার সেমি রেভলিউশন হয়েছে, আবার আপনার সরকারের চেঞ্জ হয়েছে। কিন্তু এমন একটা সময় আসবে যে এটা দেখতে হবে, হয়তো বা আগেও ছিল বাট আমরা জানতাম না বা আমরা এটা কল্পনাতেও আনতে পারি নাই। ধরেন 24-এর 5ই আগস্টের আগে আমরা এটা কম শুনেছি। এটা আমাদের মেধার মধ্যে মননের মধ্যে ছিল না। জি, যেটা আমরা অনেক সময় মনে করতাম যে উনি বোধহয় কারো দালালি করছে বা ওনার মধ্যে বোধহয় এরকম একটা মনা আছে। জি, সে আওয়ামী বিএনপি করে কিন্তু কিছুটা জামাত মনা, সে আওয়ামী লীগ করে কিন্তু কিছুটা বাম ঘেঁষা। জি, এই ধরনের কথা আমরা বলতে শুনেছি, জি। আমরা নিজেরা বলেছি, আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি তাদেরকে ওইভাবে আবিষ্কার করেছি। কিন্তু একটা দল করে আরেকটা দলে ঢুকে সেই দলের সঙ্গে আবার রাজনীতি করে সেইখান থেকে সব কিছু বের করে এনে তার আদি দলটাকে সাপ্লাই দেওয়াটা, এটা এটি অসততা বলবেন? আমরা বিশ্বে অনেক অনেক আগে থেকে গুপ্তচর বৃত্তির কথা শুনেছি, কিন্তু রাজনীতির গুপ্তচর এটা শুনিনি এবং দেখি তো নাই। এখন দেখছি, শোনার আগে আমরা দেখছি। এটা আমাদের জন্য একটা বিশাল একটা, আমি কি বলবো, এটা এক ধরনের নেগেটিভ রেভুলেশন। এটা কি আপনি রাজনৈতিক অসততা বলবেন না কৌশল বলবেন? আমি অসততা বেশি বলবো। কৌশলতাটা হলো কি, আমি আপনি দুইজনই মুসলিম, আমাদের ধর্ম। জি, মুসলমানদের জায়গায় এখানে বলা আছে যে মুমূর্ষু কোনো ব্যক্তির জন্য সব কিছু হালাল। জি, তো আপনার মদ খাওয়া হারাম, কিন্তু মদ যদি ওষুধ হিসেবে যদি কাউকে দেওয়া হয় সেটা কিন্তু হালাল। জি, তো জি, ওই জায়গায় যখন একটা দলের প্রথম সারির অনেককে আপনার ফাঁসিতে ঝুলিয়েছে, ফাঁসিতে ঝুলাতেই পারে, আরও অনেক ব্যক্তিকে ঝুলাতে পারতো যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিত। আমি এখন ওদের পক্ষে যাবে কথাগুলো, যেটা যাবে আমি আমার বিবেকের তাড়নায় আপনার সাথে কথা বলছি। তো সেইখানে ওই সময়টার জন্য ওদের জন্য অনেক কিছুই হালাল ছিল, কারণ ওদের দলটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে, তাদের দল নানা করতে ধরনের পারে না, অত্যাচার নানা নির্যাতন ধরনের চলেছে। অত্যাচার ছিল ওই সময়টার জন্য, ওইটা ছিল। কিন্তু আরেকটা দলকে বছরের পর বছর, প্রায় যুগের পর যুগ ধারণ করে তারপরে রেভলিউশন করানোটা আমার কাছে অবাক লেগেছে। আমি এখন সত্য মিথ্যার সংমিশ্রণে কি বলবো আমি জানি না। হ্যাঁ, তবে রেভলিউশন পর্যন্ত ঠিক আছে। তারপরে এখন যেটা এই মুহূর্তে আমি আপনি যখন কথা বলছি, আমরা কিন্তু কোনো দলকেই সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। জি, সব দলের মধ্যে যে এই গুপ্তচর বৃত্তিটা আছে এটা আমরা এখন বুঝে গিয়েছি।
বাট আমি বা আপনি সাংবাদিকদের একজন বেশ বিখ্যাত প্রখ্যাত সাংবাদিক, আপনি অনেক বছর আপনার এখানে পদচারণা, আমি অনেক বছর রাজনীতির কর্মী, দুজনের রাস্তা কিন্তু এক। জি হ্যাঁ, সেইখানে আমার মনে হয় না যে আমি এটার জন্য প্রিপারেড বা আপনি প্রিপারেড। জি হ্যাঁ, তো এই জায়গাটা আমাদেরকে যতটা আপনার প্র্যাকটিক্যালের মুখোমুখি করিয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি অবাক করিয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি ফিউচারের চিন্তায় দিশেহারা করেছে। যে আমার দলের মধ্যেও কত আছে, আমার দলের মধ্যে কত আছে, এবং বিএনপি থেকে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে। আমি দেখলাম ওই দিন এক নেতার বক্তৃতা শুনলাম যে বিএনপি বা ছাত্র দলের কেউ কোথাও সুপ্ত থেকে রাজনীতি করেনি, এটা করে নাই। চোখে বিএনপির জন্য এটা চোখে চোখ রেখে কথা বলেছে, টিকতে না পারলে হয়তো অন্য আশ্রয় নিয়েছে, বাট কিন্তু কিংবা অন্য দলে মারা গিয়েছে, জি। মৃত্যুকে বেছে নিয়েছে, অথবা জেল জুলুম হুলিয়াকে বেছে নিয়েছে। যেমন কিন্তু আমি BNP আমি এটা একটা করে উদাহরণ নাই। বলি, একদিন এক নেতা বললেন, এবং আমিও জানি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আপনিও ছিলেন, যে অনেকের চাকরি হওয়ার সম্ভাবনা নাই, জানে যে যদি আমি দলটি করি আমার চাকরি হবে না। ছাত্রদল যারা আবিষ্কার করছে, আমি পড়াশোনা শেষ করতে পারবো না, আমি গুম হয়ে যেতে পারি, আমি জেলে যেতে পারি, আমার কোর্টের বারান্দায় দৌড়তে হতে পারে। তারপরে কিন্তু তারা সংগঠনটি করেছে। কোনো বছরের পর বছর মেসে থেকেছে, জি বিভিন্নভাবে কষ্ট করেছে, ঠিকমতো ক্লাস করতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, টিচাররা কিছুটা অনুকম্পা করলে আলাদাভাবে বসিয়ে পরীক্ষা নিয়েছে। বছরের পর বছর, যুগের পর যুগ, একটা যুগ না, যুগের পর যুগ, প্রায় 1.5 যুগ আপনার তার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে পারে নাই, জি হলের জীবন যাপন করতে পারে নাই, হল জীবন থেকে বঞ্চিত হয়েছে। এই মানুষগুলো সেই কষ্টকে বেছে নিয়েছে, জানে তার কখনোই সরকারি চাকরি হবে না, সে হয়তো পরবর্তীতে বিদেশ বেছে নিয়েছে, অথবা কোনো প্রাইভেটের কোনো চাকরি করে, কিংবা কোনো ব্যবসা কোনোভাবে জীবিকা নির্বাহ কোনোভাবে করছে। জীবিকা নির্বাহ করেছে। অনেকেই আছে যে এক জেলা থেকে আরেক জেলায় এসে আপনার সিএনজি চালিয়েছে, রিক্সা চালিয়েছে, অটো রিক্সা চালিয়েছে, এইভাবে জীবনটা নির্বাহ করেছে, উবার পরিবারকে চালিয়েছে। উবার চালিয়েছে। তো তারপরেও কিন্তু আপোষ করে নাই, এবং এরকম যে আপোষ করা যায় এটাই আমরা কোনোদিন জানি নাই। আমরা কোনোদিন এই নিয়ে, কারণ আমাদের মন মাইন্ডসেটটা এটাকে কখনোই আপনার প্রায়োরিটি দেয় নাই, চিন্তার মধ্যেই নাই, যে কারণে আমাদের নেতা অকপটে বলতে পেরেছে যে আমরা কোনো দলের সাথে গুপ্ত বা বাট সুপ্ত আমি রাজনীতি করি এক না। টকশোতে একজন কি বলে একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন, জনাব রিজভী আহমেদ, তিনিও একটি পর্যায়ে কিন্তু গুপ্ত থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতেন, হরতাল বা অন্য কর্মসূচি। সেটার সাথে কি এটাকে মেলানো যায়? আমার কাছে এটা ফানি লেগেছে এই কথাগুলো যখন বলে। আপনি দেখেন, আপনার নামে যদি, আপনি সাংবাদিক, তার মানে কিন্তু আপনি মামলা মোকদ্দমের ঊর্ধ্বে না, আপনারও কিন্তু সরকার খুঁজেছে। জি সো আপনি যখন মামলা মোকদ্দমের আপনার যে কোনো কারণে হোক, আপনার নামে পুলিশি কি বলে ওটাকে, ওয়ারেন্ট বেরিয়েছে, আপনাকে কিন্তু পালিয়ে থাকতে হবে অথবা জেলে যেতে হবে। এখন আপনি চিন্তা করছেন আপনার আরো পার্টনার, তাদের পাওয়া যাচ্ছে না, তারা পালিয়েছে হুলিয়া নিয়ে, আপনি তারা না ছাড়া আপনি যদি হাজিরা দেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, জি আপনি তাদের জন্য অপেক্ষা করছেন বা অন্য কোনো কারণে অপেক্ষা করছেন। আপনি যে পর্যন্ত হাজিরা না দিবেন সে পর্যন্ত কিন্তু আপনাকে পালিয়ে থাকার জায়গাটাকে বেছে নিতে হবে। রিজভী আহমেদের অবস্থাটা এরকম হয়েছিল। রিজভী আহমেদদের নামে শত শত মামলা, জি একদম অর্ধশতর নিচে না, সেই জায়গায় একজন রিজভী আহমেদ, তাকে তার কাজটাও করতে হবে। তো কাজটা তাহলে সে কিভাবে করবে? বরং এটা এক ধরনের নিষ্ঠুর মন্তব্য, তাই না? শুধু নিষ্ঠুর বললে এটা ভুল হবে। এই মন্তব্যের কোনো, এটা এটা তাচ্ছিল্য করা মন্তব্য। নিষ্ঠুর তো বটেই, এটা যে বলেছে এটাকে যদি গুপ্ত বলে তাহলে গুপ্তের কোনো সংজ্ঞাই পৃথিবীতে নাই। আপনার যে মানুষটা লুকিয়ে থেকে সে প্রেস কনফারেন্স করলো, জি। মানে প্রেস কনফারেন্সটা করে তারপরে ভিডিওতে ছেড়ে দিল, জি জি কারণ যদি আগে সরাসরি করে তাহলে পুলিশ তাকে ধরবে, তার জায়গাটা চিনবে, যাতে ধরতে না পারে। এটার সাথে গুপ্ত রাজনীতির কোনো তুলনা আছে? রিজভী আহমেদ তো অন্য দল করে নাই। রিজভী আহমেদ পুলিশের কাছ থেকে বা সরকারি দলের লোকদের কাছ থেকে বাঁচার জন্য সে লুকিয়ে থাকার এবং আশ্রয় নিয়েছে। কর্মসূচি ঘোষণা করার মতো অন্য কোনো লোক ছিলেন না, ছিলেন সবাই না। জেলে।
কিংবা তার পর্যায়ের কেউ ছিলেন না। জি জি জি। ঠিক আছে, এখন একটা জুনিয়রকে দিয়ে তো আর অনেক বড় এই কর্মসূচির কথা বলা যায় না। সো ওই জায়গাটায় আমি বলবো যে রিজভী আহমেদ যেটা করেছে সেটা দলের স্বার্থে, নিজের জীবনের স্বার্থে এইটুকু ত্যাগ করে সে অন্যখানে লুকিয়ে থেকে ভিডিও করে ভিডিওটা ছেড়েছে, যাতে তার অবস্থানটা নির্ণয় করতে না পারে গোয়েন্দা সংস্থা, পুলিশ অথবা সরকারের লোকজন। সেটার সাথে গুপ্ত রাজনীতি আরেকটা দলে জয়েন করা, এটা একটা হাস্যকর ফানি গেম ছাড়া আর কিছুই আমি মনে করতে এটা পারি তুলনাই চলে না। তো ইম্পসিবল। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি জানেন যে বাংলাদেশের দুটি বড় দল বিএনপি জামাত, এই দুটি দল থেকে বা অন্যান্য সব দল মিলিয়ে এবার যে নির্বাচন হচ্ছে, নারীদের, আমাদের সমাজের কিন্তু অর্ধেক নারী, বা ভোট বোধহয় একটু নারীদের বেশি, কিন্তু মাত্র 3.59 বোধহয় 3.65 3.65 প্রার্থী দেওয়া হয়েছে নারীদের পক্ষ থেকে। এবং জামাত এত একটি বড় দল, তারা কিন্তু একজনকেও দেয়নি, বিএনপি 10 জনকে দিয়েছে। আপনিও দীর্ঘদিন আন্দোলন করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে দেখি একজন সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন, পরে এমপি হয়েছেন, কিন্তু এবার নমিনেশন পেলেন না। যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। বাট এই যে নারীদের নমিনেশন না দেয়া, অনেক যোগ্য নারী কিন্তু আছে যারা নমিনেশন পেতে পারতেন, আমি মনে করি অনেকেই পাননি, অনেকে ক্ষুব্ধ আছে, অনেকে হতাশ, অনেকে অভিমান করছেন। বাট এই যে আমাদের একটি রাজনৈতিক প্যাটার্ন দাঁড়িয়ে গেছে যে আমি বলবো নারী ক্ষমতায়নের কথা, বাট আমি তাকে নমিনেশন দিব না, আমার কোটায় যদি পায় তাহলে আমি সংসদে নিয়ে যাব পরে, নির্বাচনের পরে। এই যে কালচার, এই যে প্রবণতা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক এই কারণে যে আমি আমার দলের কথা বলছি না, শুধু আমি সামগ্রিক অর্থে বলছি। সেই সামগ্রিক অর্থের মতো আপনিও পড়েন, যদি আপনি ওই মেন্টালিটির হন। সেইখানে আপনার পুরুষের মাইন্ডসেটের মধ্যেই নারী নাই, অন্তত পক্ষে রাজনৈতিক ক্ষমতায়নে নারী নাই বলেই আপনার বিএনপির যে 10 জন না 9 জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে 10 জন ছিল, ও আচ্ছা, পরে উনি চলে যাওয়াতে 9 জন। একজন আরও কমেছে। যে 9 জন নারীকে দেওয়া হয়েছে, আমি এটাকে পুরুষ কোটা বলি, বা অনেকেই বলে, এটা কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয় নাই। আপনি খেয়াল করেন, ওই মন্ত্রীর সন্তান যদি বড় ছেলে থাকতো অ্যাডাল্ট, তাহলে কিন্তু এই নারীটা আসতো না। যে মন্ত্রীটা চলে গেছে, যে এমপিটা চলে গেছে, অথবা নির্বাচন অযোগ্য হয়েছে যে কোনো কারণে, অথবা গুম হয়েছে, তার ঘরে পুরুষ অ্যাডাল্ট নাই বলেই তার নারীটাকে বেছে নেওয়া হয়েছে। এখানে আবেগের একটা জায়গা, রাজনীতিতে আবেগটাকে মানুষ শো করে, এটা আমরা সবাই জানি। কিন্তু এইখানে এদেরকে যদি আমরা নারী বলি, তাহলে নারীরা আরো বঞ্চিত হবে। জি, আমি এই মানুষগুলোকে নারী আমরা তো বলতে এইভাবে রাজি চিন্তা না। করেন, খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। আপনি চিন্তা করবেন কিভাবে? আপনি তো সাফারার না, আমি সাফারার। বা আমার মতো যারা 90-এর অভ্যুত্থানে কাজ করেছে, পরবর্তীতে ছিলেন আপনি, আপনাকে দেখেছি একদিনের জন্য আমরা। তারা বসেছিল না, আছে এখনো আপনার 10-12 জন 15 জন আছে যারা এত বিরল প্রজাতির মধ্যে পড়েও এখনো টিকে আছে। আমি আমার কথা শুধু বলছি না, আমি তাদের কথা বলছি। তো এই মানুষগুলোকে কোনো না কোনো জায়গায় মূল্যায়ন, একটা লেখাপড়া জানা মেয়ে, অনেক দিন রাজনীতি করা মেয়ে, যাদেরকে সারা বাংলাদেশ চিনে বা সচেতন মহল চিনে, তাদেরকে তারা নারী কোটায়ও পড়ে না, তারা কিন্তু মানুষ কোটায় পড়ে। আপনি যে আমাকে টকশোতে ডেকেছেন, সেটা কিন্তু আমাকে নারী হিসেবে ডাকেন। সো আমি যদি নারী হিসেবে, যদি 5টা টকশোতে যদি পুরুষের পাশাপাশি নারী হিসেবে না যাই, মানুষ হিসেবে যাই, আমি যদি রাজনীতির মিছিল মিটিং স্লোগান যদি মানুষ হিসেবে দিই, তাহলে মানুষ হিসেবে আমার পাওয়ার যোগ্যতা আছে। অবশ্যই আমার কিন্তু আপনার একটা পাওয়ার যোগ্যতা, আমার 2টা পাওয়ার যোগ্যতা। আপনি মানুষ হিসেবে এবং পুরুষ হিসেবে যেটা পান, একটা পাচ্ছেন। আমি কিন্তু মানুষ হিসেবে এবং একজন নারী হিসেবে, যেহেতু নারীর কোটা আছে, পুরুষের কোটা নাই, সেখানে কিন্তু 2টা জায়গা আমার জন্য কিন্তু খোলা আছে। তো আমি সাধারণ মানুষ কোটায়, সেখানে কিন্তু আমি অন্য মানুষদের মতো করেই কাজ করেছি, বাট আপনি বঞ্চিত হচ্ছেন, সেখানে আমি বঞ্চিত। তারপরে আপনি ধরেন যে থুক বরাদ্দর কোটা, যেটা নারী কোটা, সেখানেও আমি বঞ্চিত, কারণ সেখানে এসে দখল করছে কে? ওই পুরুষ কোটাটা,
যে কোটাটা নর্মালি চোখে দেখা যায় জি, না, জি, জি। কিন্তু অ্যাবনর্মালি ওই কোটাটাই কাজ করে। তাহলে আপনার এটা হলো, এটা একদিকে গেল। 30টা রাজনৈতিক দল কোনো প্রার্থীই দেন নাই নারী। জামাত এত কথা বলেন তাদের নাকি একদম রুকন পর্যন্ত নারী আছে, কিন্তু আমরা আপনার দেখি না, তার প্রতিফলন কোথায় দেখলাম না তো, দেখি একজন নাই। প্রার্থীও দেয় একজন প্রার্থীও দেয় নাই। এবং তারা তাদের নারীদেরকে কিভাবে বোঝায় আমি জানি না। বাট এটা এই আরো সঙ্গে আমি দুঃখজনক। যোগ করি, তারা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি ভোট চাওয়াচ্ছে, নারীদের দিয়ে ওটাই পাঠাচ্ছেন। বলছি যে কিভাবে তারা বুঝান আমি জানি না। তাদের এত বুঝানোর পাওয়ার যে সেই নারীরা কিছু বলেনও না এটা নিয়ে, আচ্ছা, বুঝছেন। হতে পারে ইকোনমিক্যাল দিকটা এত বেশি ভালো সাপোর্ট দেন তারা, যে নারীদের আর অন্য কোনো কিছু, কিংবা শুরুতেই তারা, যেহেতু এটা নির্দেশিত দল আমি মনে করি, কারণ ওইটা ক্যাডার নির্দেশ ভিত্তিক। মানে নির্দেশ মানাই তাদের কাজ, তাদের কিন্তু ব্যক্তি সত্তা ওইখানে কোনো কাজ করে না। আচ্ছা, আচ্ছা। তো সো তাদের সঙ্গে বিএনপির কথা চলে না, কিংবা অন্য 10টা বাম সংগঠনের, মধ্যপন্থা সংগঠনের, ডান সংগঠনের কথা চলে না। কিন্তু কি অবাক বিষয় যে এখানে সবাই মিলে এই যে বলে সংস্কার নিয়ে এই যে গণভোটের কথা বলছে, জি, আমি অবাক হই কারা গণভোটের কথা বলছে পক্ষে। তারা নিজেরাই তো 1% পাস করায় নাই, যেটা 5% ওখানে গণভোটে নারীদের 5% দেওয়ার কথা। তো এই নির্বাচনে তারা 0.01%ও তারা দেয়নি। আপনার দেয় নাই। সেইখানে তারা কিভাবে বলে যে হায়ের পক্ষে ভোট দেন? তো এগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে সকল অসম্ভব সম্ভবের দেশের নাম হলো বাংলাদেশ। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো তবে আমরা মনে করি যে খুব বেশি দেরি নাই, যেদিন হয়তো আমরা এটা পারলাম না, কিন্তু আমরা ওইটুকু আল্লাহর রহমতে করে দিয়ে যাব যে আমাদের পরের এই যে আমাদের পুরুষদের মাইন্ডসেট হয়েছে যে আমি কি যে নারীদের কথা বলবো, নারীর ক্ষমতায়নের কথা বলবো, বাট নমিনেশন দেওয়ার সময় আমরা নারীদের কথা চিন্তা করব না। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই এই দলের মধ্যে বা ব্যক্তি পর্যায়ে হোক, কারণ ধরুন ব্যক্তি পর্যায়ে দলের যারা উঁচু পর্যায়ে আছে তারা যদি এই মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু তারা নারীদের নমিনেশন দেবে, বাট এখন দিচ্ছে না। সো এইটা চেঞ্জ করার কি 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 আসলে আইন করে না কিভাবে করা যেতে পারে? আইন তো করলোই। জি, আপনি জি, দেখেন জি। একটা আরপিও 2008-এ করেছিল, 2020 সাল নাগাদ 33% নারী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। জি, জি। 2020-এ আসার পরে দেখেন আমরা ফ্যাসিস্ট বলি, আমরা স্বৈরাচার বলি, অথচ স্বৈরাচার আর আচার সব মিলেমিশে একাকার নারীদের ব্যাপারে। ওইখানে কিন্তু 20-এর জায়গায় তারা কেউই ফিল আপ করতে পারলেন না বলে 25 পর্যন্ত টাইম নিলেন। জি, জি, জি। দেখেন টাইম নিলেন, ওইখানে কিন্তু তাদের কোনো গ্যাপ নেই। ফিল আপ করতে পারছেন না কারণ নারীর তো অভাব নেই। ওই যে মাইন্ডসেট বললাম, জি। তো করলেন না, 25 পর্যন্ত টাইম নিলেন। 25 আসার পরে কখন কিভাবে ওটা 30-এ রূপান্তরিত হয়েছে, আমরা রূপান্তরিত হওয়ার পরে জেনেছি যে ওটা 30 সাল নাগাদ চলে গেছে। তো আমি এই যে- আজকে প্রথম শুনলাম। এই এটা যে- হয়তো আমার অজ্ঞতা। হ্যাঁ, না না না, আপনি আপনার মাইন্ডসেটের কথা বললাম, অজ্ঞতা না, আপনি মনেই করেন নাই যে এটা মনে করা উচিত হতে পারে। তো এটা এখানে আপনাকে আমি এককভাবে কোনো দোষারোপও করতে পারি না, কারণ 20 কোটির 10 কোটি যদি পুরুষ হয়, তাহলে তাদের 15-10 কোটি বা আরো বেশি যদি এই মেন্টালিটির হয়, আপনি তো তাদেরই একজন প্রতিনিধি। সো এখানে আমাকে ওটা মেনে নিয়েই কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হলো এই যে সর্বশেষ সংস্কার, আমি 1/11 সংস্কারের কথা বললাম, ফাইনাল রেজাল্ট, আর সর্বশেষ 24-এর সংস্কার 25-এর, সেটা হলো 5% কামিং সুন নির্বাচন, এবং টাইম শেষ হওয়ার পরে আমি বলছি সেখানে আপনি যে কথাটা বললেন 3.65 নারী মনোনয়ন পেয়েছে, তার মধ্যে আপনার স্বতন্ত্র আছে অনেক, জি, জি, যেটা নিজেরা করলে তো কেউ না করতে পারবে না। আর যে দলগুলোর কথা আমরা চিন্তাও করিনি সেই দলগুলো 2-1টা করছে। আর বিএনপির যেটা করছে, বিএনপিও ফিল আপ করে নেই ফুললি, আর জামাত তো 1%ও না, অথচ তারা হা ভোটের জন্য সিরিয়াস হয়েছে। তো হা ভোটের মধ্যে তো নারীর 5% ছিল, তো ওটা যে ফিল আপ করলো না, তাহলে হা ভোটটা কীভাবে হবে? ওটা তো অটোমেটিকলি না ভোটটা হয়ে গেছে। জি। আচ্ছা, আপনি দেখুন যে এনসিপি একটা নতুন দল গড়ে উঠছে, যারা দাবি করে যে আমরা এই 5ই আগস্টের 24-এর আন্দোলন করেছি আমরা। এই দলটি কিন্তু সম্মুখ সারিতে অনেক নারী ছিলেন একসময়, মনে আছে আমাদের। তাদের কিন্তু অধিকাংশ পদত্যাগ করেছে। এই দলটি থেকেও কিন্তু খুব বেশি নারীদের নমিনেশন না, দেওয়া হয়। কেউই এটা না, আপনি ওটা জান কেন? 24-এ যে আন্দোলন করেছে
নারীরা যদি সামনে না থাকতো রাত 2টা 3টা 4টা পর্যন্ত যে জি। সামনের সারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন, বজ্রনেসা থেকে শুরু করে সবগুলো কলেজ বিশ্ববিদ্যালয়, জি। সামনের কাতারে যে নারীগুলো কোনো কিছু চিন্তা না করে নিজের সম্ভ্রম, নিজের জীবন, নিজের আহত হওয়া, নিজের হাত পা চলে যাওয়া, এইসব কিছুই চিন্তা না করে সামনের কাতারে ছিল বলেই কিন্তু পুরুষরা নামতে পেরেছিল। জি। অথবা এই যে ভোটটার কথা বলছেন, 12 কোটি সামথিং ভোট, এই ভোটের কিন্তু ম্যাক্সিমাম অর্ধেক ভোট নারীদের, অর্ধেকের সেই একটু বেশি। অর্ধেক ভোটের অর্ধেকের একটু বেশি এবং সেই অর্ধেক ভোটে, আমি অর্ধেকই যদি ধরি, অর্ধেক ভোটের কিন্তু পুরুষ ভোটের পার্সেন্টেজের চেয়ে নারী ভোটের পার্সেন্টেজ কিন্তু বেশি থাকে। নারীরা কিন্তু ভোট দিতেও বেশি সংখ্যক যায়। জি, জি, জি। তাহলে যাদের ভোটটা আপনি নিলেন, যাদের দ্বারা পৃথিবী দেখলেন আপনি, যারা মানুষ করে, আপনার প্রথম শিক্ষক একজন নারী, আপনি যাদের জন্য আপনি এই পর্যন্ত আসছেন, আপনার সফলতার পিছনে প্রতিটি একজন নারী, পর্যায়ে। প্রতিটা পর্যায়ে আপনার সফলতার পেছনে একজন নারী, আপনার রিক্রিয়েশনের পিছনে একজন নারী, জি। আপনার পরবর্তী জীবনের, পরিণত জীবনের স্যাটিসফ্যাকশনের পেছনে একজন নারী, আপনার সন্তান জি। কিংবা আপনার নাতনি। তো এই যে এই নারী, আপনার ভোটে একজন আপনাকে প্রতিষ্ঠিত করার, আবার রাজনৈতিকভাবে একজন নারী, জি। তাহলে আপনি সব কিছুতে নারী, অথচ আপনি কোথাও তাকে কিছু দেওয়ার বেলায় খুঁজে পাচ্ছেন না। এর চেয়ে দুঃখজনক তার কিছু এই থাকতে অবস্থার পারে না। পরিবর্তন কিভাবে ঘটতে পারে বলে আপনি এই মনে করেন? অবস্থার পরিবর্তন একমাত্র পুরুষের মাইন্ডসেট চেঞ্জ করলে আরেকটা পরিবর্তন হতে পারে। ওটা আমি চাই না, নারীদের রেভুলেশনটা, সেটা আমি চাই না। কেন চান না? কার রেভুলেশন পেছনে তো ভালো। রেভুলেশন হবে? হ্যাঁ, রেভলিউশন হলে তো ভালো। না, কার পেছনে রেভুলেশন হবে? সে তো আমার সন্তান, অথবা আমার স্বামী, অথবা আমার বাবা। তো এই এদের পেছনে দেখেন, একজন বাবা, যখন একজন বাবা, আজ থেকে 20 বছর আগেও একজন বাবা কিন্তু সমতার জায়গায় কিন্তু একজন বাবা হয় নাই। কোনো না কোনো পুরুষটা ছেলেটার কাছে সে একটু বেশি জি। হেলে ছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটে একজন বাবা কিন্তু একদম সমতার জায়গায় একদম পরিপূর্ণ বাবা। কারণ জি। পুরুষ এবং নারী সমান সমান পড়ালেখা করে। সেটা কিন্তু বাবার সহযোগিতা, প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া হতো না। তো বাবার অর্থ দেওয়া ছাড়া হতো না। এবং এখন অনেক ক্ষেত্রে নারীদের কিন্তু শিক্ষার হার বেশি। জি। আমি যখন হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলছি, ঢাকা এই জন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু 53% বেগম খালেদা জিয়ার নারীরা অবদান পড়ে। আছে আপনি হ্যাঁ, জানেন। অবশ্যই সেও নারী, আমি জি। ওইটা বলছি না। এবং আমি এইখানে বাবাকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু সেই বাবাটাই যখন সে রাজনীতিবিদ, তখন কিন্তু সে আপনার নারী বান্ধব হতে পারলো না। কখন হতে পারলো? সে তার ঘরে হতে পারলো। তার যদি ছেলে সন্তান না থাকে, তার মেয়ে যে তার অবর্তমানে হাল ধরবে, সেটা সে অকপটে বলে যাচ্ছে, সেইখানে কিন্তু সে একজন নারীকে সাপোর্ট করছে। আমি এরকম অনেককে জানি যারা তাদের দুঃসময়ে তাদের স্ত্রী সন্তান নারী হয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল 11 সময়, যখন তারা নির্বাচন অযোগ্য ছিল। পরবর্তীতে তারা নারীর পক্ষে না, বাট ওই বউদের জন্য, সন্তানদের জন্য তারা কিন্তু মনোনয়নের দৌড়ে এগিয়েছিল। জি, এগিয়েছিল এই কারণে যে ওটা তার ঘরের সম্পদ। তো ঘরের সম্পদ আর রাজনৈতিক সম্পদ তো এক জিনিস না। তারেক সাহেবের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? তিনি অলরেডি দেশব্যাপী বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। উনি অনেকদিন করছেন পরে এখনো। বাংলাদেশে আসছেন। ওনার নির্বাচনী প্রচারণা আমি যা দেখছি আলহামদুলিল্লাহ। তবে আমি ওনাকে নিয়ে ভীত, কারণ দেশের সিকিউরিটি অবস্থা, নিয়ে। ওনার সিকিউরিটি নিয়ে দেশের অবস্থা এই যা, প্রসঙ্গটা আমি তুলতে চেয়েছিলাম। আপনি দেখবেন, আমি কালকে ওনার ভিডিও দেখছিলাম, উনি যে প্রোগ্রামে গিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেক লোক একদম কাছাকাছি আর চলে ওনাকে আসতেছে। এখন তো প্রোটেকশন দিচ্ছে না, না, পুলিশ, protection নেই। আর্মি বা কিছু। বাট এটা কিন্তু বলা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রীর না, সিকিউরিটি আমি পাচ্ছেন ধরেন নাকি, এটা কি? জি। গতকালকে আমি মিলাদে গিয়েছিলাম। জি। কোকো ভাইয়ের মিলাদ ছিল 11তম মৃত্যুবার্ষিকী। সেখানে উনি আসলেন। আমি ঢোকার সময় আমি ওরকম কোনো প্রোটেকশন দেখিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন, তখন একটা দুইটা পুলিশ বা গোয়েন্দা সংস্থার কেউ নেপথ্যে দাঁড়িয়ে থাকতো কোনো তথ্য পাওয়ার জন্য। জি। এটা আমরা আগেও দেখেছি। এটার জি। মধ্যে এমন কোনো কিছু আমি পাই নাই। কিন্তু উনি আসবেন এই জন্য যে প্রথম দিকে যে কিছু পুলিশ থাকতেন, ওরকম আমি দেখিনি। এবং ওনার গাড়িতে স্টিকার লাগিয়ে দিয়েছে, আপনি নিশ্চয়ই হ্যাঁ, দেখেছেন, এবং মোটর এটা সাইকেল এটা এসে। তাকে খুঁজেই পাওয়া যায় নাই। তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি গোয়েন্দা সংস্থা? যে বাংলাদেশের সিসি ক্যামেরাগুলার ফুটেজ কি ক্যামেরা, যে আমরা
কে কিভাবে কেন দিয়ে গেল আমরা এটা তথ্য বের করতে পারলাম না একটা মানুষকে। তার মোটরসাইকেলে আরোহী, মোটরসাইকেলের নাম্বার আছে, তার চেহারার একটা অবয়ব আছে, জি। সে দিয়ে যাচ্ছে সেটা আছে, তো কেন সরকার বের করতে পারলেন না? আমি নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? যেহেতু বললাম যে নির্বাচনী ডামাডোল চলছে, সবাই কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে গেছে। নির্বাচনী পরিবেশটা আমি এটা নিয়েও ভীত। এখনো যেহেতু মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাজারে যে কথা আছে জি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এবং অস্ত্র উদ্ধার করা হয় নাই কোনো, আপনার প্রশাসনের নির্লিপ্ততা, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্যদের নির্লিপ্ততা, এগুলো কিন্তু মানুষকে ভীত করে তুলেছে। এবং পাশাপাশি একটা অস্ত্র উদ্ধার হয়নি জন্য কাকে আপনি দায়ী করবেন? সরকারকে। সরকার কি তাহলে এক্ষেত্রে ব্যর্থ হয়েছে আপনি বলতে চান? সরকার তো সফল হওয়ার চেষ্টাই করেন নাই, ব্যর্থ হওয়া তো পরের কথা। আপনি আসলেন, খুঁজলেন, এই রুমে 7 বার খুঁজলেন, কিছু পেলেন না, তাহলে আমি আপনার আন্তরিকতা কথা জি, জি, বলবো, জি। কিন্তু আপনি তো আসেনই নাই, তো এখানে কি আছে না আছে আপনি কিভাবে জানবেন? দেশব্যাপী যে মব সন্ত্রাস চলছে, প্রথম দিকে কিন্তু কোনো কোনো লোক এটাকে মব জাস্টিস বলার কথা চেষ্টা করেছিলেন, বা এটা মব ভায়োলেন্স আমি ব্যক্তিগতভাবে মনে করি, সে আপনি আমার সাথে একমত হবেন। এটিও কিন্তু খুব বেশি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। না, তো এটি কিভাবে দেখছেন আপনি? এখানে সরকারের আন্তরিকতার অভাব আছে অনেক, কারণ সরকার হয়তোবা চেষ্টা করতো, যদি না পারতো আমি সরকারের আন্তরিকতাকে আমি স্যালুট জানাতাম, কিন্তু সরকার চেষ্টা যেহেতু করছে না, তো সরকারের কি কোনো না কোনো ইন্টেনশন এমন আছে যে যা ইচ্ছা তাই হোক, এ দেশে আমার কি করার, আমি মাত্র কয়েকদিন না, থাকবো, আমার তাদেরকেও এমন। মানুষ দায়িত্ব দিয়েছিল, দেশের সব মানুষ। তো সেই ধরুন দায়িত্ব কি তারা যদি পালন বিএনপি করেছে? ক্ষমতায় যায় সাপোজ, তাহলে কি বিএনপি পন্থী লোক যারা তারা দায়িত্ব দিয়েছে, সেটাই। অন্য দল যদি যায় তারা দায়িত্ব দিয়েছে, বাট এই সরকারকে কিন্তু পুরো দেশবাসী এক অর্থে দায়িত্ব দিয়েছে, কিছু আওয়ামী লীগের লোকজন বাদে। সুতরাং তাদের তো দায়িত্ব আরও বেশি, এবং তাদের কিন্তু আইন শৃঙ্খলা ভালো করা আরও বেশি সহজ বলে আমি মনে করি। আমি এবং সমালোচনা তাদের করেই যেহেতু বলি। কোনো দল নাই, জি, হ্যাঁ, তাদের সেটাই আমি কিন্তু বললাম। আরো বেশি থাকার কথা ছিল, যে যেই অন্যায় করুক, এবং একটা দুইটা যখন আপনি অন্যায়কারীকে ধরতেন, শাস্তির আওতায় আনতেন, তখন কিন্তু অন্যায় এমনিতেই কমে যেত অনেকটা। জি। কিন্তু এটাই তো ধরা হচ্ছে না। দুর্দান্ত প্রতাপ নিয়ে আপনার সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, আপনার শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এই প্রসঙ্গে আমি আসতে চেয়েছিলাম। আপনি দেখুন, এই যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন, সে 2 বার মুক্তি পেয়েছে। এই সে 3টি আর্মস এবং 17 লক্ষ টাকা সহ গ্রেপ্তার হয়েছিলেন একদম হাতে নাতে। হাতে নাতে। তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে 24-এর 5ই আগস্টের পরে অনেক বড় বড় অপরাধী, যাদেরকে Killer. শীর্ষ সন্ত্রাসী বলা Killer. হয়, তারা কিন্তু জামিন পেয়ে গেছে, অনেক জঙ্গি জামিন পেয়ে গেছে। এরা কিন্তু আর কেউ গ্রেপ্তার হয়নি। এবং আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এই যে এখানে একটি হত্যাকাণ্ড ঘটেছে, আপনার দলের একজন নেতা জি। মুসাব্বির, তিনি স্বেচ্ছাসেবক দলের বোধহয় ঢাকা উত্তরে একসময় সাধারণ সম্পাদক ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তো তাকে নাকি বিদেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো সন্ত্রাসী বিদেশে লুকিয়ে আছে, নামটাও এসছে, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, তার নির্দেশে নাকি হত্যা করা হয়েছে। এটি তাহলে কি করছে অন্তর্বর্তীকালীন সরকার? এটা তো আমারও প্রশ্ন, যে কি করছে অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা যদি তারা বিচারের আওতায় আনতো। যেমন ধরেন হাদি নিহত হওয়ার পরে এত আন্দোলন হলো, এত কিছু হলো, এখন পর্যন্ত কিন্তু তার খুনি অ্যারেস্টেড না। না। তো সেইখানে তারা বলেছে যে তারা ডেডলাইন দিয়েছে, যে এই তারিখের মধ্যে তারা এটার বিচার করবে, ধরবে, অ্যারেস্ট করবে, কিন্তু আমরা কিছুই দেখিনি। তো আন্দোলনটা বোধহয় এখন স্থিমিত হয়েছে। স্থিমিত হয়েছে এখন। আবার মুসাব্বিরের তো ওই ধরনের কিছু হয়ই নেই। জি। আপনার 2-1টা লোক অ্যারেস্ট করেছে, তারপরে আপনার সব ঠান্ডা হয়ে গেছে, এখন আর ওই ধরনের কোনোই নেই। আবার আরেকটা ঘটনা ঘটবে, যেমন গতকালকে আপনার কেরানীগঞ্জে যে ঘটনাটা ঘটলো, গুলি করে চলে গিয়েছে পরশুদিন, কালকে সে মারা গেলেন। এই যে প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, এই হত্যাকাণ্ড যদি সুরাহ না হয়, তাহলে তো 12 তারিখে নির্বাচনটা। আর্মস উদ্ধার হয়নি, আবার কিন্তু আর্মস দেয়া হচ্ছে যারা প্রার্থী হচ্ছে, বা আমি জানি এর বাইরে দেয়া হচ্ছে কিনা,
এটি কি ধরনের এই কি বলে যে পদক্ষেপ নিল সরকার? আমি যখন আর্মস উদ্ধার করতে চাই বা আপনার যদি বৈধ আর্মস থাকে, কিছু নীতিমালা আছে যে নির্বাচনের আপনার সময় আপনাকে জমা নির্বাচনের দিতে 6 মাস আগে বৈধ অস্ত্রগুলো জমা দিতে হয় থানায় তা থানায়। আপনি নতুন করে আবার দিচ্ছেন, তাহলে এটা কিভাবে হলো? এটাই তো কথা যে সরকারের আন্তরিকতা নেগেটিভ সেন্সে। পজিটিভলি সরকার কোনখানে আন্তরিকতাটা দেখিয়েছে যে এখানে একটা সমূহ মারামারি হওয়ার কথা ছিল, সরকারের লোক আসাতে এটা হলো না। আমরা খুব আলহামদুলিল্লাহ বলতে পারলাম। প্রথম আলোতে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে হ্যাঁ। ঘোষণা দিয়ে কিন্তু ডেইলি স্টারে গিয়েছে এবং সেখানে যতজন মব সৃষ্টিকারী ছিলেন তার চেয়ে বেশি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। কিন্তু তারা দাঁড়িয়েছিল, তারা কিছুই করেনি। এটি তো একটা গণতান্ত্রিক একটি স্বাধীন দেশে বা যে দেশে একটি সরকার আছে সেখানে তো এটা চিন্তা করা যায় না। এই অবস্থার কি আমাদের সমাধান কি আমরা বুঝতে পারছি না। এই অবস্থার সমাধান দুইটা দিকে। এক হচ্ছে যে একটা নির্বাচিত সরকার এবং তার আন্তরিকতার স্বচ্ছতা থাকতে হবে, জি জি জি। এবং একটা জবাবদিহিতা সরকার কতটুকু করতে পারলো কতটুকু পারলো না এটা যেন তারা আমাদেরকে ওয়াকেবহাল করে। এইটা হলে একমাত্র সম্ভব যে হয়তো বা এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিছুটা হলেও। আইদার আমি এটার কোনো সলিউশন দেখছি। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এই যে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, আপনি ডেইলি স্টারের পুলিশের কথা বললেন যে অপরাধীর থেকে পুলিশের সংখ্যা অনেক বেশি আইন ছিল। শৃঙ্খলা রক্ষাকারী আর্মিও ছিল। হ্যাঁ, আর্মিও ছিল। তারা তাকিয়েই ছিল, কিছুই করে না। এবং আমার সহকর্মীরা 5 ঘন্টা ছাদের উপর তারা সবসময় ছিল। মৃত্যু ভয়ে ভীতু ছিলেন যে কখন নিচে কিন্তু আগুন জ্বলছে। হ্যাঁ, এটি ভাবা যায় একটি গণতান্ত্রিক একটি সভ্য সমাজে? এটা চিন্তাই করা শেষ যায় করুন না। প্লিজ। হ্যাঁ, তো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজে আসে নাই। আপনার অস্ত্র ঝনঝনানি সমস্ত বাংলাদেশ ব্যাপী 1335টা অস্ত্র, লুট থানার হয়েছে। অস্ত্র, লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয় নাই। মানে যতগুলো লুট হয়েছিল তার মধ্যে এখনো 1335টা অস্ত্র জি, উদ্ধার জি। হয় নাই, এবং 17টা জেলখানার 67টা অস্ত্র খোয়া গিয়েছিল, ওইখান থেকে 27টা অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। তো এই যে এতগুলো অস্ত্র উদ্ধার হয় নাই, লক্ষ লক্ষ গুলো আবার উদ্ধার হয় নাই। এরপর এবং গণমাধ্যমে কিন্তু রিপোর্ট এসছে যে আমাদের প্রতিবেশী দেশের বর্ডার থেকেও অস্ত্র আসছে নির্বাচনকে এটাই আমি সামনে রেখে। বলছিলাম। এরপরে ইলিগ্যাল অস্ত্র যেটা আছে তো আছে, এরপরে ট্রানজিটের অস্ত্র, এই যে আপনি যেটা বললেন এখন বর্ডার এরিয়া থেকে ট্রানজিটের অস্ত্র আসছে, চলে যাচ্ছে, আবার আসছে। এটা একটা প্রতিনিয়ত ব্যাপার। এই অস্ত্রগুলো ইলেকশনের আগে কিন্তু এগুলা জোর দেওয়া হয় যাতে এগুলো ঢুকতে না পারে, যাতে ইলিগ্যাল থাকলে উদ্ধার হয়। এগুলো কিছুই হয় নাই, এবং প্রশাসনের যারা ছিলেন আগে তারাই এখনো আছে, এবং এই প্রশাসন দিয়ে একটা সুস্থ নির্বাচন খুবই দুরূহ ব্যাপার। সব কিছু মিলে 12 তারিখে নির্বাচন নিয়ে জনমনে ভীষণভাবে ভীতি। তারপর আমরা আশাবাদী হতে চাই, কারণ আমরা দীর্ঘদিন গণতন্ত্রবিহীন অবস্থায় ছিলাম। গণতন্ত্রকে উত্তরণের জন্য একটি নির্বাচন দরকার এবং একটি স্থিতিশীল সরকার দরকার। আপনাকে ধন্যবাদ মণি আপা। থ্যাংক ইউ।